ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা। সন্ধ্যা ৬টার মধ্যে হল ছাড়ার নির্দেশ। জাহাঙ্গীরনগর, সাবিপ্রবি সহ দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয় বন্ধ, হল ছাড়ার নির্দেশ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেহেতু নির্দেশ দিয়েছে সবাই ছাড়তে বাধ্য। ছাত্রছাত্রীদেরকে হল ছাড়ার একটা নির্দেশনা প্রদান করা হয়েছে। তাদেরকে আমরা বুঝিয়ে বললে তারা মহাসড়ক ছেড়ে সরে যায়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নাটক সাজিয়ে বিভ্রান্ত করছে সরকার, বললেন মির্জা ফখরুল। আন্দোলন এখন বিরোধীদের হাতে, দাবি ক্ষমতাসীনদের। ফেসবুকে মৃত্যুর গুজব ছড়িয়ে উস্কে দেয় সহিংসতা। কোটা আন্দোলনে প্রাণহানির ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম দায়ী, বললেন টেলি যোগাযোগ প্রতিমন্ত্রী। পবিত্র আশুরায় হুসেনি দালান থেকে তাজিয়া মিছিল। কারবালার শোকাবহ ঘটনা স্মরণে মাতম, নানা আচার পালন। অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। প্রতারণার মাধ্যমে বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্ব লিবিয়ায় নিয়ে যাচ্ছে বাংলাদেশিদের। নির্যাতন চালিয়ে মুক্তিপণ আদায়। কূটনৈতিক সম্পর্ক না থাকায় বিপাকে দূতাবাস। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সন্ধ্যা ৬টার মধ্যে ছাড়তে হবে হল। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া আহত শিক্ষক শিক্ষার্থীদের চিকিৎসা ব্যয় বহন করবে প্রশাসন, এমন সিদ্ধান্তও নেওয়া হয়েছে। সভা থেকে কোটা ব্যবস্থার যৌক্তিক সমাধানে সরকারের প্রতি আহ্বান জানান শিক্ষকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সামনে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির কড়া নিরাপত্তা। বুধবার সকালে বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার মধ্য দিয়েই শুরু হয় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেটের জরুরি সভা। উদ্দেশ্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা ও হল ত্যাগের সিদ্ধান্ত নেওয়া। ১ ঘন্টা পর শেষ হয় সভা। বেরিয়ে আসেন উপাচার্য সহ সিন্ডিকেটের অন্যান্য সদস্যরা। এ সময় গণমাধ্যমের সঙ্গে কথা না বলেই বিজিবি ও পুলিশের সহায়তায় উপাচার্য তার বাসভবনের দিকে অগ্রসর হন। জানান কোনো সিদ্ধান্ত হয়নি। এবার উপাচার্যের বাসভবনে শুরু হয় আবারও বৈঠক। পরে সেই বৈঠক শেষে জানানো হয় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা। সন্ধ্যা ৬টা পর্যন্ত বেঁধে দেওয়া হয় হল ত্যাগের সময়সীমা। সিন্ডিকেটের সভায় আরও বেশ কয়েকটি সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে রয়েছে আহত শিক্ষক শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয়ভার বহন করবে প্রশাসন। হল খোলার পর মেধার ভিত্তিতে সিট বরাদ্দ করে শিক্ষার্থীদের হলে ওঠানো, বহিরাগত কাউকে ক্যাম্পাসে প্রবেশ ও অবস্থান না করার জন্য নির্দেশনা এবং বিদ্যমান কোটা ব্যবস্থা সংস্কারের জন্য সরকারের কাছে আহ্বান জানানো। মঙ্গলবার দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ ও শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়ার নির্দেশনা দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। গতরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল থেকে শুরু করে একে একে প্রায় সবগুলো হলে অবস্থান নেয় বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা। ছাত্রলীগের পদধারী এবং বহিরাগতদের রুমে রুমে যেয়ে তাদের হল ছাড়তে বাধ্য করা হয়। এমন ঘটনার বিভিন্ন ছবি ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবশেষ পরিস্থিতি জানিয়েছেন সহকর্মী বুলবুল রেজা। গতকাল রাতে রোকেয়া হলে যে ঘটনাটি ঘটেছে, কোটা সংস্কার আন্দোলনকারীরা কিন্তু গেটের সামনে তারা মুহুর্মুহু স্লোগান দিচ্ছিলেন সেই বিকেল থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত। ছাত্রলীগ রাজু ভাস্কর্যের সামনে তাদের যে পূর্ব নির্ধারিত কর্মসূচি সেটি পালন করে রোকেয়া হলের সভাপতি এবং সাধারণ সম্পাদক হলের প্রবেশ করেছিলেন। সেখান থেকে কিন্তু তাদেরকে বের করে দেওয়া হয়েছে। এই তথ্যের সত্যতাও কিন্তু আমরা নিশ্চিত করেছি। এর বাইরেও আমরা দেখেছি মেয়েদের যে আবাসিক হলগুলো রয়েছে সেই হলগুলোতে তারা ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে এই মর্মে একটি প্রত্যয়নপত্র বা একটি লিখিত সেখানে কিন্তু বিশ্ববিদ্যালয়ের যারা প্রভোস্ট রয়েছেন অর্থাৎ প্রাধ্যক্ষ রয়েছেন
রয়েছেন তাদের সিল সহ স্বাক্ষর রয়েছে। এই বিষয়টিও কিন্তু আমরা নিশ্চিত হয়েছি, সেই চিঠিও বা সেই বিবৃতিও কিন্তু আমাদের কাছে এসেছে। যদিও এটি আসলে চাপের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন বা বিশ্ববিদ্যালয়ে যারা হলগুলোর প্রাধ্যক্ষ রয়েছেন, প্রভোস্ট রয়েছেন, তারা করেছেন কিনা এটি কিন্তু আসলে জানার বিষয়। সে এই তথ্য এসেছে যে হয়তো তারা চাপের মুখে এটি করতে বাধ্য হয়েছেন। ছেলেদের হলেও কিন্তু এই ধরনের নির্দেশনা সম্বলিত চিঠি সাঁটানো হয়েছে, এই তথ্য আমরা পেয়েছি। অনেকগুলো হলে ভাঙচুর করা হয়েছে, অর্থাৎ ছাত্রলীগের পদধারী যারা নেতা রয়েছেন, নেতাকর্মী রয়েছেন, তারা যে কক্ষগুলোতে থাকেন সেই কক্ষগুলোতে ভাঙচুর করা হয়েছে। এরকম ছবিও কিন্তু গণমাধ্যমে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে এবং সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু হলে হলে অবস্থান নিচ্ছেন যে এবং দুপুর নাগাদ একটি গায়েবানা জানাজার অনুষ্ঠান হওয়ার কথা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে। সেটির কোটা সংস্কার আন্দোলনকারী যারা রয়েছেন তাদের আয়োজনে সেটি হওয়ার কথা রয়েছে। যেহেতু আজকে গতকাল রাতেই তারা সিদ্ধান্ত নিয়েছিলেন আশুরা উপলক্ষে তারা কোনো ধরনের কর্মসূচি দিবেন না। তার পরপরই আমরা যখন রাত 11টা নাগাদ সেই ইউজিসির সিদ্ধান্ত পাই, তার পরপরই কিন্তু হলগুলোতে কিন্তু এই ধরনের যে বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে এটি সত্যতা আমরা নিশ্চিত করতে পেরেছি বিভিন্ন সূত্রের মাধ্যমে, বিশেষ করে সাধারণ শিক্ষার্থীদের মাধ্যমে। যদিও হলগুলোর ভেতরে কিন্তু গণমাধ্যম কর্মীদের প্রবেশ করতে দেয়া হচ্ছে না কোনোভাবেই। মূল ফটক থেকে শুরু করে অন্যান্য যে গেটগুলো রয়েছে সেই গেটগুলো আটকানো আছে, গণমাধ্যম কর্মীদের ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। ফলে সরেজমিনে আসলে কি হয়েছে সেই বিষয়গুলো কিন্তু জানা যাচ্ছে না। তো এখন পর্যন্ত আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি যদি আবারও বলি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে রেখেছে। যারা শিক্ষক শিক্ষার্থী রয়েছেন তারা নিরাপদে রয়েছেন। সিন্ডিকেট সভার সিদ্ধান্তের পর হল ছাড়ছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ভোর থেকেই একে একে হল ছাড়তে শুরু করেন তারা। তবে কোটা সংস্কারপন্থী অনেকে মাইকিং এবং বিভিন্ন স্লোগানে শিক্ষার্থীদের হল না ছাড়তে নিরুৎসাহিত করেন। এদিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সিদ্ধান্তে অড়র বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয় বন্ধ আর হল ছাড়ার নির্দেশনার পরেই স্লোগানে মুখর ক্যাম্পাস। হল না ছাড়তে অনড় শিক্ষার্থীরা। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণার পর থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জরুরি সিন্ডিকেট সভা ডাকেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপরেই বিশ্ববিদ্যালয় বন্ধ ও বুধবার বেলা 12টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়। একে একে হল ছাড়েন শিক্ষার্থীরা। হল না ছাড়ার নির্দেশ দেওয়া হচ্ছে। তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত না মেনে অনেকেই রয়ে যান হলে। আবাসিক হল না ছাড়তে মাইকিং করেন কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীরা। এ সময় হলে তালা দিয়ে শিক্ষার্থীদের ভেতরে অবরুদ্ধ করে রাখেন কোটা বিরোধীরা। থমথমে পরিস্থিতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সিন্ডিকেট সভায় মেয়েদের সন্ধ্যা 6টা আর ছেলেদের রাত 9টার মধ্যে হল থেকে নির্দেশনা দেওয়া হয়। এরপর থেকে একে একে ব্যাগ নিয়ে হল ছাড়তে থাকেন। এমনি তো ক্যাম্পাসে খুব একটা ক্লাস, শিক্ষকদের কর্মবিরতি চলছিল, ক্লাস পরীক্ষা হওয়ারও খুব একটা সুযোগ নেই। তো এই কারণেই আসলে আমরা বাড়িতে চলে যাচ্ছি। আমরা জানি যে বর্ষাকালীন ছুটি হবো, এর জন্য এমনি বিশ্ববিদ্যালয় 28 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে, এর জন্য আমরা চলে যাচ্ছি। 80% হল খালি হয়ে গেছে। তো বাকি যে মেয়েরা আছে ওরা থাকাটাকে রিস্কি মনে করছে যে এত কম মানুষ করে থাকা ঠিক হচ্ছে না, এই জন্য আমরা সবাই চলে যাচ্ছি। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সকাল 10টায় শুরু হয় সিন্ডিকেট সদস্যদের বৈঠক। ঘণ্টাব্যাপী বৈঠকে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধের ঘোষণা আসে। কোটা আন্দোলনকারীরা অনেক কিছু করছে, ক্যাম্পাসে অরাজকতা করছে, গণসংযোগ বিচ্ছিন্ন করছে। তো আমাদের পরিবার থেকে একটা প্রেশার দিচ্ছে যে মানে হল থেকে বাড়িতে আসার জন্য, বা ক্যাম্পাস যেহেতু অফ, তো তোমরা সবাই চলে আসো। এদিকে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের শিক্ষার্থীরা সকাল থেকেই হল ছাড়তে থাকেন। এছাড়া গোপালগঞ্জের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেন। ওমর ফারুক, সময় সংবাদ। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী শাহিন আলম, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আব্দুর রশিদ জীবন এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে আছেন তানজিম আহমেদ। আমরা তাদের কাছ থেকে হলগুলোর সর্বশেষ তথ্য জানব। প্রথমে আমরা সরাসরি যাব শাহিনের কাছে। শাহিন, শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় করে গতকাল
জরুরি সিন্ডিকেট সভা ডেকেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেই সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছিল যে আজ দুপুর 12টার মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যাম্পাস ছাড়তে হবে। তো আমরা সেই খবর জানতে সকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থান করেছি এবং প্রতিটি হলে দেখেছি যে কিছু শিক্ষার্থী তারা ক্যাম্পাস ছেড়েছে এবং বেশ কিছু শিক্ষার্থী তারা কোটা সংস্কারের পক্ষে এবং তারা ক্যাম্পাসে অবস্থান নিয়েছে। যদি আপনাদেরকে বলি যে রাজশাহী সকাল 10:30 থেকে আমরা দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ হবিবুর রহমান হলে কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীরা তারা হবিবুর রহমান হল মাঠে জড়ো হয়েছেন এবং সেখান থেকে মিছিল করতে করতে তারা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন, ক্যাম্পাসের উপাচার্যের বাসভবনের সামনে এসে অবস্থান নিয়েছিলেন। সেখান থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়েছেন। শিক্ষার্থীরা বলছেন যে তাদের দাবি আদায়ে এই ক্যাম্পাসে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন এবং অবস্থান কর্মসূচি তারা চালিয়ে যাবেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বরাবরই বলছে যে কেন্দ্রের সাথে সমন্বয় করে শিক্ষার্থীরা তারা আন্দোলন করছেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যে জরুরি সভা ডেকেছে সেই সভাতে তারা যে সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্ত কিছু শিক্ষার্থী মেনে নিয়েছে এবং যারা মেনে নিয়েছেন অনেকেই তারা কিন্তু সকাল থেকে আমরা দেখছি বেশ কিছু হল থেকে তারা তাদের হল ছেড়ে দিয়েছে এবং যারা সেই সিদ্ধান্ত মানেনি তারা কিন্তু এখন পর্যন্ত ক্যাম্পাসে অবস্থান করছেন। তো এই বিষয়ে আরও খবর জানাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মী আব্দুর রশিদ জীবন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। গতকাল শিক্ষার্থীদের যে আন্দোলন ছিল কোটা বিরোধী আন্দোলন, সেই আন্দোলনের পর একজন শিক্ষার্থী মারা যাওয়ার পর কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি একেবারে ভয়াবহ হয়ে ওঠে এবং আমরা দেখছি যে গতকাল থেকে কিন্তু আসলে ভিসির বাসভবনে আগুন দেওয়া হয়েছে। অনেকগুলো যে হল রয়েছে সেই হলগুলোতে আগুন দেওয়া হয়েছে। প্রশাসনের গাড়ি সহ অনেকগুলো গাড়িতে আসলে তারা আসলে আগুন দিয়েছেন এবং গতকাল রাত 9টার দিকে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি নোটিশ জারি করে, যেটি হচ্ছে আজকে থেকে অনির্দিষ্টকালের জন্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে এবং একই সাথে আজকে দুপুর 12টার পর থেকে কিন্তু আসলে বলা ছিল দুপুর 12টার মধ্যে যারা শিক্ষার্থী রয়েছে তাদেরকে আসলে বিশ্ববিদ্যালয়ের যে হলগুলোতে যারা অবস্থান করছিল তাদেরকে হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয় এবং আমরা তারপর থেকে কিন্তু দেখছি আজকে ভোর থেকেই কিন্তু যারা শিক্ষার্থী ছিলেন বিভিন্ন হলে যারা অবস্থান করতেছিলেন তারা কিন্তু আসলে হল ত্যাগ করেছেন এবং বিশেষ করে ভোরবেলা থেকেই কিন্তু সবাই সবার ব্যাগ বইপত্র নিয়েই কিন্তু আসলে বিশ্ববিদ্যালয় যে হল রয়েছে সেই হল কিন্তু তারা ত্যাগ করেছেন এবং যারা বিশেষ করে যারা মেয়ে শিক্ষার্থী তারা কিন্তু বিড়ম্বনায় পড়েছেন। তারা অনেকে আসলে সহজে বের হতে পারছিলেন না, অনেকে অভিভাবককে ডেকে বের হয়েছেন এবং আমরা দেখছি যে 2জন 4জন 5জন অর্থাৎ ছোট ছোট গ্রুপ করেই কিন্তু শিক্ষার্থীরা কিন্তু বের হচ্ছিল। তারা আসলে যেটি বলছিল অনেকের সঙ্গে কথা হচ্ছে তারা যদি বলতো যে হঠাৎ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে এই বিশ্ববিদ্যালয় বন্ধ এবং হল ত্যাগের যে ঘোষণা এইখানে কিন্তু তারা বিড়ম্বনায় পড়েছেন এবং তাদের সকলে কিন্তু বলা চলে যে এই শিক্ষা নিয়ে একটা অনিশ্চয়তা হয়েছে এবং একই সাথে হল ছাড়ার পর তারা কিন্তু অনেকে বিড়ম্বনা করেছেন, অনেকের বাড়ি কিন্তু অনেক দূর দূরান্তে। তারা কিন্তু যেটি বলছেন যে বিশ্ববিদ্যালয় যেহেতু আসলে বন্ধ করে দেওয়া হলো এখন কিন্তু তারা কিন্তু বিপর্যয় এবং আমরা যেটি দেখছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও কিন্তু আসলে গতকালকে যে শিক্ষার্থী মারা গেছেন আবু সাইদ তার যে মৃত্যু হয়েছে সেই বিচারের দাবিতেও কিন্তু শিক্ষকরাও কিন্তু বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে কিন্তু আজকে কিন্তু অবস্থান করেছেন এবং একই সাথে সেই শিক্ষার্থীর কিন্তু গায়েবানা জানাজা একটু পর অনুষ্ঠিত। তো সব মিলে রংপুরে এখন যদি বলি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় হলে যারা ছিলেন তারা হল ত্যাগ করেছেন এবং বলা চলে যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এখন একদম একেবারে শুনশান পরিবেশ বিরাজ করছে। তো সব মিলে এই ছিল রংপুর থেকে সবশেষ আমরা যাব খুলনা, সেখানে আছেন সহকর্মী তানজিম আহমেদ। ঢাকা খুলনা মহাসড়কের যে 0 পয়েন্ট এলাকা রয়েছে সেই জায়গাটি অবরোধ করে রেখেছেন, অর্থাৎ দুপুর 12:30টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যে ঘোষণা আসে যে হল বন্ধ এবং অবিলম্বে শিক্ষার্থীদের হল ছাড়ার যে নির্দেশনা তার প্রতিবাদ হিসেবে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। খুলনা ঢাকা মহাসড়কের যে 0 পয়েন্ট এলাকাটি রয়েছে তারা বিক্ষোভ করছেন হল বন্ধের যে ঘোষণা সেটি তারা মানবেন না এবং সেটি তারা মানবেন না এবং তারা কোনো ক্রমেই হল ছাড়বেন না বলছেন আসলে শিক্ষার্থীরা। একই সাথে আমরা দেখেছি নগরীর যে শিববাড়ি মোড় সেখানেও কিন্তু বিএল কলেজ, মহসিন কলেজ সব বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছিল। তারাও কিন্তু আসলে কিছু সময়ের মধ্যে এই স্থানটিতে আসবেন বলে শিক্ষার্থীদের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে। আমরা দেখেছি কিছুক্ষণ আগে যে মুষলধারে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীরা আসলে ভিজে ভিজে হলেও তারা এখানে অবস্থান নিয়ে রয়েছেন এবং তারা কিন্তু স্থান ত্যাগ করবেন না বলছেন, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত শিক্ষার্থীদের যে দাবিগুলো রয়েছে দাবিগুলো তারা আসলে নির্দিষ্ট করে বলতে যাচ্ছেন। কোটা সংস্কারের যে এক দফা তারা দাবির কথা বলেছেন, একই সাথে তারা বলছেন যে হল বন্ধ যে ঘোষণা সেটি প্রতিবাদ এবং দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের উপর যে হামলা করা হয়েছে সেই হামলার প্রতিবাদ হিসেবে তারা কিন্তু আসলে এখানে
এখানে অবস্থান নিয়েছেন, সেই অবস্থানের জায়গাটি কিন্তু তারা কিন্তু সরবেন না এবং সেই অবস্থান তাদের অব্যাহত থাকবে এবং দাবি আদায় করেই ঘরে ফিরবেন বলে শিক্ষার্থীরা বলছেন। একই সাথে আমরা সাধারণ যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত কেউ খুলনা বিশ্ববিদ্যালয় থেকে আমরা দেখিনি তারা আসলে তাদের যে হল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে তারপরে তারা ফিরে গেছেন। আমরা একটু জানিয়ে রাখতে চাই, বিশ্ববিদ্যালয়ে জরুরি সিন্ডিকেট সভার যে সিদ্ধান্ত 12টার পরে সিদ্ধান্ত জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, সেখানে কিন্তু তারা বলছেন যে একই সাথে সেই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসন পক্ষ থেকে বলা হচ্ছে বিকাল 5টার মধ্যে যারা ছাত্র রয়েছেন তাদের হল ছাড়তে হবে, একই সাথে আগামীকাল সকাল 10:30টার মধ্যে ছাত্রীদের হল ছাড়তে হবে। কিন্তু এই সিদ্ধান্ত আসলে মানবেন না এবং সিদ্ধান্ত বয়কটের ঘোষণা দিয়েছেন খুলনা যে শিক্ষার্থী রয়েছেন তারা। তো খুলনা বিশ্ববিদ্যালয়, কুয়েট সহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আন্দোলন, অবরোধ এবং তাদের যে খবর আমার কাছে এই ছিল সর্বশেষ। বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে এবং হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে, সে বিষয়ে আমাদের সহকর্মীরা আমাদেরকে সর্বশেষ পরিস্থিতি সরাসরি জানাচ্ছিলেন। এই মুহূর্তে বরিশালের C&B রোডে আছেন সহকর্মী অপূর্ব অপু এবং গাইবান্ধার 0 পয়েন্টে আছেন বিপ্লব ইসলাম। সরাসরি প্রথমেই যাচ্ছি অপুর কাছে। দিনের মতন আবারও উত্তাল হয়ে উঠেছে বরিশাল। আজকে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালে দুপুর 1টা থেকে এখন রণক্ষেত্র চলছে। দুপুর 12:30 থেকে যে রণক্ষেত্র শুরু হয়েছে সেটি এখন দুপুর 2:15 বাজে এখন পর্যন্ত কিন্তু চলছে। বিভিন্ন জায়গা থেকে ইট পাটকেল ছড়া হচ্ছে। কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে পুলিশের সাথে এখানে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। প্রায় 1.5 ঘন্টা পর্যন্ত এই ধাওয়া পাল্টা দেওয়া চলছে। দফায় দফায় এখানে টিয়ার সেল ছড়া নিক্ষেপ করা হচ্ছে। অন্যদিকে কোটা সংস্কার আন্দোলনকারীরাও কিন্তু আসলে ইট পাটকেল ছড়া হচ্ছে। আজকে মূলত সকাল 11টার সময় এই বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনের সড়কটি অবরোধ করে বরিশাল মহিলা কলেজের নারী শিক্ষার্থীরা এসে এখানে প্রথমে অবরোধ করে, তাদের সাথে পরবর্তীতে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এসে এখানে তারা অবস্থান নিয়ে স্লোগান দেয়, নানান ধরনের স্লোগান দেয় এবং তারপর যেটি 12:30টার সময় হাতেমারি কলেজের এলাকায় C&B রোড এলাকায় সেখানে আসলে গাড়ি ভাঙচুর করা হয়েছে অভিযোগ জানিয়ে পুলিশ সেখানে যারা সেই স্পটে যারা অবস্থান নিয়েছিল তাদেরকে টিয়ার সেলসে ছুড়ে ছত্রভঙ্গ করে দেয় এবং ছত্রভঙ্গ করার পর সেই পুলিশের বড় দলটিই কিন্তু আসলে আস্তে আস্তে C&B রোড হয়ে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এসে এখানে যারা আন্দোলনকারী ছিল, বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের উপরে চটে যায় এবং এখানে তাদেরকে টিয়ার সেল নিক্ষেপ করে এখান থেকে ছত্রভঙ্গ করে দেয় এবং ছত্রভঙ্গ করার পর এখনকার সর্বশেষ পরিস্থিতি কিন্তু ঠিক এই মুহূর্তে এই অবস্থা চলছে। গোটা রাস্তায় ইট আর ইট। বেশ কয়েকটি গাড়ি এখানে ভাঙচুর করার অভিযোগ উঠেছে এবং দুপুর 2টায় এখানে গায়ে নামাজের কথা ছিল। বিশ্ববিদ্যালয়েও কিন্তু আসলে দুপুর 3টার সময় বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীরা সেখানে অবস্থান নেওয়ার কথা জানিয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর বদরুজ্জামান ভূঁইয়া তিনি দুপুর 3টার মধ্যে বিশ্ববিদ্যালয় হল থেকে সমস্ত শিক্ষার্থীদেরকে বের হয়ে যাবার নির্দেশনা দিয়েছে এবং অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। গোটা এই এলাকাটি এই মুহূর্তে আসলে কিন্তু উত্তপ্ত এবং রণক্ষেত্র বলা চলে। বরিশাল থেকে যে উত্তাপের খবর বাজে, এই মুহূর্তে পাল্টা হামলা চলছে, সেখান থেকে আমার কাছে সবশেষ এতটুকু খবর ছিল। আমরা যেতে চাই গাইবান্ধায় রয়েছে সহকারী বিপ্লবের কাছ থেকে জানবো গাইবান্ধার খবরাখবর। গাইবান্ধা এই মুহূর্তে যদি বলি একটু কিন্তু একেবারে থমথমে অবস্থা বিরাজ করছে। কোটা সংস্কার আন্দোলনের যে নেতাকর্মীরা তারা কিন্তু আমরা দেখেছি সকাল 10:30টার দিকে একেবারে অতর্কিতভাবে হাতি লাঠি সোটা নিয়ে কিন্তু কয়েক শতাধিক কোটা আন্দোলনকারী গাইবান্ধা শহরে প্রবেশ করে। তারা কিন্তু প্রথমে গাইবান্ধা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ যে সড়ক সেই সড়কগুলিতে কিন্তু তারা লাঠি হাতে মিছিল করে এবং কোটা সংস্কারের দাবি জানায়। সেই মিছিলের পরবর্তীতে কিন্তু আমি যে স্থানটিতে রয়েছি শহরের একেবারে 0 পয়েন্ট 1 নম্বর রেলগেট, এই রেলগেটে এসে কিন্তু তারা অবস্থান নেয়। এই অবস্থান নেওয়ার ফলে কিন্তু শহরের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এই রেলগেটের পাশে কিন্তু একেবারে রেল লাইনের অবস্থান এবং পাশে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের অবস্থান। এই জায়গাটিতে তারা অবস্থান নিয়ে কিন্তু বিক্ষোভ মিছিল করতে থাকে এবং রেল লাইনের উপর আগুন দেয়। আগুন দেওয়ার এক পর্যায়ে তারা কিন্তু জেলা আওয়ামী লীগ কার্যালয়ে তারা ইট পাটকেল ছুঁড়ে ভাঙচুর করে। পরে কিন্তু তারা সেই কার্যালয়ের সামনে নেতাকর্মীদের রাখা 11টি গাড়িতে তারা আগুন দেয় এবং জেলা আওয়ামী লীগের সভাপতি এবং জেলা পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক এবং পৌর আওয়ামী লীগের নেতাকর্মী সহ পৌর মেয়র মতলুবুর রহমান কিন্তু আহত হন। পরপরই কিন্তু পুলিশ খবর পেয়ে টিয়ার সেল নিক্ষেপ করে এবং লাঠিচার্জ করে কিন্তু পরিস্থিতি এখন তাদের নিয়ন্ত্রণে নেয়। যদি বলি যে এই মুহূর্তে যে 0 পয়েন্ট যেটিতে কোটা আন্দোলনকারীদের অবস্থান ছিল সেই কোটা আন্দোলনকারীদের অবস্থান কিন্তু এখন
নেই সেই জায়গাটিতে কিন্তু পুলিশ অবস্থান নিয়েছে এবং কোটা আন্দোলনকারীরা কিন্তু এখানে নেই। আর পাশাপাশি যদি বলি যে আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুরের পরপরই কিন্তু আওয়ামী লীগের নেতৃবৃন্দ কিন্তু শহরে দফায় দফায় খণ্ড খণ্ড মিছিল করছে। এই মুহূর্তে যদি বলি পরপরে কিন্তু তারা নেতাকর্মীরা বিএমপি অফিসে আগুন দেয় এবং বিএমপি অফিস ভাঙচুর করে। এই মুহূর্তে যদি বলি সার্বিক অবস্থা গাইবান্ধায় থমথমে অবস্থা বিরাজ করছে। কোটা আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হলেও কিন্তু তারা বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে আছে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল গাইবান্ধার কোটা আন্দোলনের সর্বশেষ অবস্থা। বিপ্লব ইসলাম গাইবান্ধা থেকে, এবং এর আগে বরিশাল থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী অপূর্ব অপু। শরীফুল ইসলাম ও মেহেদি হাসান নামে শাহবাগ থানায় আটক 2 ছাত্রকে ছাড়িয়ে আনলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। সকাল 11:30টায় অপরাজেয় বাংলা থেকে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশ ব্যানারে র্যালি বের করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। র্যালি নিয়ে কেন্দ্রীয় লাইব্রেরি শাহবাগ প্রদক্ষিণ করে থানায় ঢোকার চেষ্টা করেন তারা। এ সময় বাধা দেয় পুলিশ। বাকবিতণ্ডায় এক পর্যায়ে কয়েকজন শিক্ষককে ভেতরে প্রবেশের অনুমতি দেয়া হয়। শিক্ষকদের প্রতিনিধি দল ওসির সঙ্গে বৈঠক করে ছাড়িয়ে আনেন শিক্ষার্থীদের। শিক্ষকরা বলেন, হামলাকারীদের না ধরে আক্রান্ত শিক্ষার্থীদের এভাবে আটক করা দুঃখজনক। কোটা আন্দোলনে নিহতদের গায়েবানা জানাজায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। বিএনপির দাবি, এ সময় অনেক নেতাকর্মীকে আটক করা হয়। পরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কোটা সংস্কার আন্দোলন থেকে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতেই বিএনপিকে টার্গেট করছে সরকার। বুধবার দুপুরে রাজধানীর বায়তুল মোকাররমে কোটা বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্রদের গায়েবানা জানাজার আয়োজন করে বিএনপি। এখানেই পুলিশের বাধায় পড়ে নেতাকর্মীরা। এ নিয়ে বায়তুল মোকাররম এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গায়েবানা জানাজা থেকে বিএনপি নেতাকর্মীদের আটক করেছে পুলিশ। এদিকে বিএনপি নেতারা বলছেন, কোটা সংস্কারের আন্দোলন থেকে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে এ ধরনের কাজ করছে সরকার। পরে মির্জা ফখরুল বলেন, এমন পরিস্থিতির জন্য সরকারই দায়ী। কোটার ব্যাপারে এটা তারা আলাপ আলোচনার মধ্যেই শেষ করতে পারত, কিন্তু শুধুমাত্র তারা জেদের কারণে আজকে তারা এই একটা হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ আমরা জানিয়েছি। আজকেও আমরা এই গায়েবী জানাজাতে আমরা এখানে এসেছিলাম। আপনারা দেখেছেন কিভাবে এই সমস্ত এই মসজিদেও তারা কিভাবে এটাকে তার এন্ট্রিকে বন্ধ করে দিয়ে আমাদের এখানে গায়েবী জানাজাতে তারা বিভিন্নভাবে বাধা প্রদান করেছে। আমরা এই তীব্র নিন্দা জানাচ্ছি এবং কয়েকজন গ্রেফতারও হয়েছে। এদিকে তালাবদ্ধ রয়েছে বিএনপি অফিস। সকাল থেকে আসেননি কোনো নেতাকর্মী। গত রাত 12টার দিকে ডিবি ও ডিএমপির অভিযানে বিএনপির কার্যালয় থেকে 500টি লাঠি, বাঁশ, 100টি ককটেল, 7টি দেশীয় অস্ত্র উদ্ধারের দাবি করেন গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর বায়তুল মোকাররমে আছেন সহকর্মী আহমেদ সালেহিন। আমরা সরাসরি যাব তার কাছে। আন্দোলনে সারা দেশে যে ছাত্র শিক্ষার্থীদের যে আন্দোলন চলছে, সেখানে সংঘর্ষের ঘটনায় হতাহত যে হয়েছিল এবং 6 থেকে 7 জন যে মারা গিয়েছেন, নিহত হয়েছেন, সেই মারা যাওয়ার ঘটনায় বিএনপি গতকাল সর্বশেষ ঘোষণা করেছিল গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে। এবং আজকে দেখেছি বায়তুল মোকাররম মসজিদে দুপুরে যে জামাত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল জোহরের নামাজের পরে, তখন কিন্তু আমরা দেখেছি যে তার আগের থেকেই সকাল থেকেই এই বায়তুল মোকাররমকে ঘিরে কোনো রকমের কোনো উত্তেজনা বা সেই নাশকতা যিনি না হয়, সে কারণে পুলিশ অবস্থান করছিল। এবং বিএনপি নেতাগুলো যারা এখানে নামাজ পড়তে এসেছিলেন বা যারা আসছে তাদেরকে এখান থেকে চট্টগ্রাম করে দেওয়া হয়, অনেকে এখান থেকে গ্রেফতার করা হয়। আমি দেখেছি নামাজের আগের এই ঘটনা, কিন্তু কিছু রাত্রি জোহরের নামাজের ঠিক আগ দিয়ে মির্জা ফখরুল, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু বায়তুল মোকাররম মসজিদে আসেন, তাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হয় এবং তারা জোহরের নামাজ আদায় শেষে তারা গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এই নামাজ পড়েন এই বায়তুল মোকাররম মসজিদের ভিতরে। তবে তারা নামাজ শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। তারপর তারা যখন বেরিয়ে যাচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে কিন্তু পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে একটি উত্তেজনা সৃষ্টি হয় এই বায়তুল মোকাররমের এবং তখন পুলিশের সঙ্গে
সংঘর্ষ হয়। এক পর্যায়ে পুলিশ এখানে ফাঁকা গুলি এবং টিয়াসের মুখে করে, এবং আমরা দেখেছি যে নেতাকর্মীরা কিন্তু পাল্টা বিভিন্ন অলিগলি থেকে পুরোনো পল্টনের অলিগলি থেকে তারা পুলিশকে কিন্তু লক্ষ্য করে ইটপাটকে নিক্ষেপ করতে থাকে। এই ঘটনায় কিন্তু এখন পর্যন্ত অসংখ্য নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে বলে পুলিশ বলছে এখানে যে তারা আগে থেকে নাশকতার সন্দেহে গোপন তথ্য ভিত্তিতে তারা এখানে অবস্থান নেন এবং কাউকে জড়ো হতে দেননি বলে তারা জানিয়েছিলেন। তারপরে নেতাকর্মীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে এবং এক পর্যায়ে বেশ কিছু নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে বলে পুলিশ আমাদেরকে দাবি করেছে। তো এই ছিল আমার কাছে বায়তুল মোকাররম মসজিদে বিএনপির। আহমেদ সালেহীন রাজধানীর বায়তুল মোকাররম থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন। যান্ত্রিক ত্রুটির কারণে তাকে শুনতে অসুবিধা হয়, আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। কোটা সংস্কার আন্দোলনের নিয়ন্ত্রণ এখন বিএনপি জামায়াতের হাতে, এমন দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এজন্য সারা দেশে নেতাকর্মীদের সতর্ক পাহারায় থাকার নির্দেশ দেন তিনি। দুপুরে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা ও মহানগরের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করে নির্দেশ দেন তিনি। গত কয়েকদিনের সহিংসতায় শিক্ষার্থী হতাহতের ঘটনা এবং আন্দোলনের গতি প্রকৃতি নিয়ে তেজগাঁওয়ে আওয়ামী লীগের মতবিনিময় সভা খেতে অংশ নেন ঢাকা জেলা, ঢাকা মহানগর, উত্তর ও দক্ষিণের নেতারা। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এই আন্দোলনের নিয়ন্ত্রণ এখন বিএনপি জামাতের হাতে। মঙ্গলবার বিএনপি জামাতের ক্যাডাররা সারা দেশে নাশকতা করেছে বলে দাবি করেন ওবায়দুল কাদের। মিডিয়ার হেডিং দেখলে মনে হয় যে সব আক্রমণেরই আক্রমণকারী ছাত্রলীগ, অথচ বেশিরভাগ ক্ষেত্রে আক্রান্ত যারা হয়েছে তারাই ছাত্রলীগ। আক্রমণকারী শিবির আর জামাত। আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন নেই। মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ বিরোধী কোনো কর্মকাণ্ড সহ্য করা হবে না বলে জানিয়ে তিনি নেতাকর্মীদের সারা দেশে সতর্ক থাকার আহ্বান জানান। বিএনপি জামায়াত লাশের রাজনীতি করছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমি সারা দেশে আওয়ামী লীগের প্রত্যেক নেতাকর্মীকে আমাদের নেত্রীর পক্ষ থেকে নির্দেশ দিচ্ছি, সারা দেশে সতর্ক হয়ে শক্ত অবস্থা নিয়ে এই অশুভ অপশক্তিকে প্রতিহত করতে হবে। একই দিন জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত একটি আলোচনা সভায় অংশ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, শিক্ষার্থী নিহতের দায় বিএনপি জামায়াতের। সাধারণ ছাত্রছাত্রীদের অনুরোধ জানাবো, যেহেতু বিএনপি জামাত এই আন্দোলন ছিনতাই করে নিয়েছে, তারা লাশ তৈরি করেছে, সুতরাং সতর্ক থাকার জন্য। এবং তোমাদের নেতারা এখন বিএনপি জামাতের প্রেসক্রিপশনে কর্মসূচি দেওয়া শুরু করেছে, তোমরা বিভ্রান্ত হবে না। সরকার শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সহানুভূতিশীল, এমন কথাও জানান হাসান মাহমুদ। বিএনপি জামাতের যেমন আন্দোলন করার কোনো ক্ষমতা নাই। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের মৃত্যুর গুজব ছড়িয়ে দেয়ায় সারা দেশে ব্যাপক সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটেছে। এর দায় ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের বলে দাবি করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সকালে রাজধানীর গুলশানে এক অনুষ্ঠান শেষে একথা বলেন প্রতিমন্ত্রী। সারা বাংলাদেশে কিন্তু এই গুজবের প্রেক্ষিতে, এই উস্কানির কারণে একটা ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়ে গেল। এই যে 6টা বা 7টা তাজা প্রাণ চলে গেল, এর জন্য কি ওই ধরনের মিথ্যা গুজব কিংবা সেই প্ল্যাটফর্ম দায়ী নয়? ফেসবুক, টিকটক, আমরা তাদের সাথে যোগাযোগ করছি। শেষবারের মতো হুঁশিয়ার করে দিতে চাই যে যদি বাংলাদেশের আমাদের মানুষদের নিরাপত্তার কথা তারা বিবেচনায় না নেয়, তাহলে কিন্তু সরকারের পক্ষ থেকে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হব। দ্বিতীয়ত, তাদের কার্যক্রমের স্বচ্ছতা, জবাবদিহিতার জন্য তাদেরকে আমরা জবাবদিহিতা কাতারে আনবো। দুপুরের সময় আরও থাকছে। রাজশাহীর চর আষাঢ়িয়া দহে বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে 50,000 মানুষ। বন্ধ সৌর বিদ্যুতের প্লান্ট। জনপ্রতিনিধি আশ্বাস দিলেও ভিন্ন বক্তব্য ব্যবস্থাপকের। পবিত্র আশুরায় তাজিয়া মিছিল করেছে শিয়া সম্প্রদায়। পুরান ঢাকার হোসেনি দালান থেকে শুরু হয়ে ধানমন্ডির প্রতীকী কারবালা ময়দানে গিয়ে শেষ হয় মিছিলটি। মহরমের শিক্ষায় শান্তিপূর্ণ বিশ্বের প্রত্যাশা ছিল সবার কণ্ঠে। ময়দানে গিয়া গলা দেব কাটাইয়া, কারবালার ময়দানে গিয়া গলা দেব কাটাইয়া, আর না হইবে দেখা ওহে না যায়, তোমার হুসেন জান কারবালার ময়দান, তোমার হুসেন জান কারবালার
সুরে সুরে শোকের মাতম, মুখে শোকগীতি মার্সিয়া আর গায়ে কালো পোশাক, বুক চাপড়ে শোক প্রকাশ। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দৌহিত্র রাদিয়াল্লাহু আনহু এর শহীদ হওয়ার হৃদয় বিদারক ঘটনার স্মরণে শিয়া সম্প্রদায়ের এই শোক মিছিল, যা স্মরণ করিয়ে দেয় 1400 বছর আগে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ইসলামের নিশান উজ্জীবিত রাখার সেই মহান আত্মত্যাগকে। প্রতি বছর 10ই মহররমে বিশ্বব্যাপী আশুরা পালন করেন শিয়া সম্প্রদায়ের মানুষ। বুদ্ধিপুরি গলায় মিছিলে আসি, ঘোড়ার পা ধুলাই। আমার আব্বা আম্মা মাইনা গেছে, আমাদের শিখায় গেছে, আমরা নিজে করি, আমাদের ভালো লাগে, আমরা করে যাব যতদিন বেঁচে থাকি। আবাল বৃদ্ধ বনিতা বাদ যায়নি কেউই, ছোট্ট শিশু এসেছে তার অভিভাবকের সঙ্গে। তাজিয়া মিছিল দেখতে বর্ণাঢ্য হলেও সব রং আর উপকরণ মনে করিয়ে দেয় শোকাবহ কারবালা ময়দানের কথা। বুধবার সকাল 10টায় পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া থেকে বের হওয়া তাজিয়া মিছিলে রাখা হয় প্রতীকী সব আয়োজন। পরিণতি আপনি পুরো সেট করানো বেস্তার, আমরা তো তাদের জন্য আমরা পালন করি। পুরান ঢাকার আজিমপুর দিয়ে নিউ মার্কেট হয়ে তাজিয়া মিছিল ছুটে চলে প্রতীকী কারবালার দিকে। ইমাম হোসেন ইসলাম 61 হিজরিতে কারবালার ময়দানে যে সত্য প্রতিষ্ঠা করে গিয়েছেন, সেই সত্য যাতে আজ প্রতিটি সমাজে গড়ে ওঠে এবং আমরা এই সত্যকে অবলম্বন করে আগামী ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটি সুন্দর ভবিষ্যৎ দিয়ে যেতে পারি। আজকে আলহামদুলিল্লাহ সবাই সুন্দরভাবে যাতে বাসায় ফিরে যাই এই আশায় আগামী বছর যাতে আসতে পারি। পুরো রাস্তায় ছিল আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। প্রায় 3.5 ঘন্টায় মিছিল পৌঁছায় ধানমন্ডির জিগাতলায়। ঐতিহাসিক কারবালা ময়দানে যেভাবে দিন প্রতিষ্ঠার জন্য জীবন দেওয়া হয়েছিল, সেই দিনকে সমুন্নত এবং মর্যাদা বৃদ্ধির জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন তাজিয়া মিছিলে অংশগ্রহণকারীরা। তারা বলছেন, শোককে শক্তিতে রূপান্তর করে সমাজের সর্বত্র ন্যায় প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতে হবে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। আবারও কোটা আন্দোলনের খবর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে সন্ধ্যা 6টার মধ্যে মেয়েদের এবং রাত 9:30টার মধ্যে ছেলেদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর হলগুলো সিলগালা করার নির্দেশও দেওয়া হয়েছে। ইতোমধ্যেই হল ছাড়ছেন শিক্ষার্থীরা। বিস্তারিত জানাচ্ছেন তারিফ রহমান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আজকে 10:30টায় সিন্ডিকেট মিটিং ছিল। সেই সিন্ডিকেট মিটিংয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তার পাশাপাশি বলা হয়েছে যে শিক্ষার্থীদেরকে, বিশেষ করে মেয়ে শিক্ষার্থীদেরকে বিকাল 6টার দিকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। তার পাশাপাশি ছেলে শিক্ষার্থীদেরকে রাত 9:30টার মধ্যে হল থেকে নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি আরেকটি বলা হয়েছে যে 9:30টার পরবর্তীতে কোনো শিক্ষার্থী হলে অবস্থান করতে পারবে না এবং হলগুলোকে সিলগালা ঘোষণা করা হবে। আর শিক্ষার্থীদেরকে যাতায়াতের সুবিধার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন দুপুর 2:30টা থেকে শাটল ট্রেনের ব্যবস্থা করছে, যার মাধ্যমে তারা বিশ্ববিদ্যালয় থেকে শহরে যাতায়াত করতে পারবে। এই সুবিধার জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি যে গতকাল যে ইউজিসি নির্দেশনা দেয়, সেই ইউজিসি নির্দেশনার পরিপ্রেক্ষিতেই আজকে জরুরি সভাটাকে সিন্ডিকেটের সেই সভাই হচ্ছে যে এই বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা তারা পাশ করে, এবং এটি আমরা কিছুক্ষণ আগেই জানতে পারি বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাইদের মৃত্যুতে পরিবার ছাড়াও শোকের ছায়া নেমে এসেছে পুরো গ্রামে। হত্যার বিচার চেয়ে সরব সহপাঠীরা আর বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের এমন মৃত্যু নিজেদের ব্যর্থতা বলছেন শিক্ষকরা। আমি সেদিন কথা বলছিলাম, ভাই গ্রামে অনেক শুনি বিজনেস করে, ভাই তোরা করেন তো ভাই। জানাজা শেষে দাফন করা হয় সাইদের মরদেহ। এ সময় হত্যার বিচারের দাবি জানান পরিবার ও সহপাঠীরা। আর শিক্ষকরা জানালেন এই ব্যর্থতা তাদের। আমাদের সন্তানকে আমরা রক্ষা করতে পারিনি, এটা আসলে আমাদের এক ধরনের ব্যর্থতা, ফেলিওরিটি। আমরা তাদের পরিবারের কাছে দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা প্রার্থনা করছি। তবে পুলিশের দাবি রাবার বুলেটের আঘাতে মৃত্যুর সংখ্যা নেই। ময়না তদন্ত প্রতিবেদন পেলে প্রকৃত কারণ জানা যাবে। পুলিশ যে গুলি ছুড়েছে তাতে মারা যাবে না, এটা স্কিন পর্যন্ত এর রেঞ্জ, স্কিনের ভিতরে যাবে, এর বাইরে ভিতরে যাবে না, সে যেতেই পারবে না। গুলি না, এটা রাবার বুলেট। পোস্টমর্টম রিপোর্টটা আসলে নিশ্চিত হওয়া যাবে যে তার মৃত্যুর কারণটা কি হয়েছে। আসলে নিহত সাইদের বাড়ি রংপুরের পীরগঞ্জের জাফরপাড়ায়। 9 ভাই বোনের মধ্যে তিনি সবার ছোট। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন সাইদ। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। আমের মৌসুম প্রায় শেষের পথে।
রাজশাহীতে এবার আমের উৎপাদন কম হওয়ায় শুরু থেকেই দাম ছিল বেশি, এতে লাভবান হয়েছেন বাগান মালিকরা। রাজশাহীর অন্যতম বড় আমের হাট বানেশ্বর বাজারে প্রতিদিনই আমের পসরা সাজান বিক্রেতারা। দিনভর হাঁকডাকে চলে বেচাকেনা। গুণগত মানের কারণে জেলার বাঘা চারঘাটে উৎপাদিত আমের রয়েছে বিশেষ খ্যাতি। দেশের চাহিদা মিটিয়ে এই এলাকার আম পৌঁছে যায় ইউরোপের মাটিতেও। তবে এবার রপ্তানির ঝক্কি ঝামেলায় অন্যবারের মতো বিদেশে আম পাঠাতে পারেননি স্থানীয় ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, আম পরিবহনে বিমানের ভাড়া বেড়েছে দ্বিগুণ। বিদেশে যে আমটা যায় তার বিমান ভাড়া এবার ডাবল হয়ে গেছে। আগে ছিল 220 থেকে 40 টাকা, এখন এবার হয়েছে 440 টাকা। প্লেন ভাড়া বেশি, পরিবহন খরচ বেশি, সেই তুলনায় আমের দামটা একটু কম। বিমান ভাড়া যদি কমাই তাহলে হয়তো আমরা রপ্তানি বেশি হবে। চলতি বছরে আবহাওয়ার তারতম্যে এবার জেলা জুড়েই আমের ফলন হয়েছে কম। মাঝের কয়েক দফা টানা দাবদাহে ক্ষতিগ্রস্ত হয় আমের গুটি। উৎপাদন কম হওয়ায় মৌসুমের শুরু থেকে গোপালভোগ, লক্ষণভোগ, হিমসাগর, ল্যাংড়া ও আম্রপালি আমের দাম বেশ চড়া। এতে অবশ্য ক্রেতারা কিছুটা নাখোশ হলেও লাভবান হয়েছেন বিক্রেতারা। ফজলির দাম বেশি, রূপালির দাম বেশি, আইসিনির দাম কম। ফজলি আপনাদের 1800 থেকে 2400 বেচা কেনা হচ্ছে। কৃষি কর্মকর্তা জানান, আমের উৎপাদন, বিপণন ও রপ্তানি সহজীকরণের ক্ষেত্রে সরকারের বিশেষ নজর দেওয়া প্রয়োজন। আমরা কৃষকদেরকে আম রপ্তানি বিষয়ে আগ্রহ ধরে রেখেছি, আমরা ভবিষ্যতেও ধরে রাখার চেষ্টা করব। সামনে বছর আমরা প্রস্তুতি নিব আম রপ্তানি যেন বৃদ্ধি পায়। রাজশাহী থেকে চলতি বছর এখন পর্যন্ত 4 মেট্রিক টন আম বিদেশে রপ্তানি করা হয়েছে। সময় সংবাদ, রাজশাহী। দেশের বাইরের খবর এবার। যুক্তরাষ্ট্রের উইসকনসিনে রিপাবলিকান দলের জাতীয় সম্মেলনের অদূরে সন্দেহভাজন এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে পুলিশ। মঙ্গলবার মিলাওয়াকিতে এই ঘটনা ঘটে। এর প্রতিক্রিয়ায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবাইকে অপরাধ মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। যুক্তরাষ্ট্র থেকে সে খবর জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। আবার গুলির ঘটনা। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের উইসকনসিনের মিলাওয়াকিতে রিপাবলিকান দলের জাতীয় সম্মেলনের কাছাকাছি পুলিশের গুলিতে একজন নিহত হয়েছেন। এই ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। সম্মেলন স্থলে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ জানায়, ওহাইওর কলম্বাস পুলিশের 5 সদস্য এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে একজন নিহত হন। ঘটনাটি ঘটে উইসকনসিন অঙ্গরাজ্যের মিলওয়াকি শহরের 13th স্ট্রিট ও ওয়েস্ট ভ্লিয়েট স্ট্রিটের কাছে, যা রিপাবলিকান দলের সম্মেলনস্থল ফিজার ফোরাম থেকে 2 মাইলের মধ্যে। ধারণা করা হচ্ছে, রিপাবলিকানদের সম্মেলনে বাড়তি নিরাপত্তার জন্য বাইরের অঙ্গরাজ্য থেকেও আইন শৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য মিলওয়াকিতে মোতায়েন করা হয়েছে। তাদের গুলিতেই ওই ব্যক্তি নিহত হন। তবে কেন গুলির ঘটনা ঘটল, কেনই বা এতগুলো পুলিশ একজনের উপর গুলি চালালো, তা এখনো জানা যায়নি। যদিও প্রত্যক্ষদর্শী একজন স্থানীয় গণমাধ্যমকে জানান, নিহত ব্যক্তি কাছাকাছি একটি আশ্রয় কেন্দ্রে থাকতেন। তিনি ছুরি হাতে পেনসিলভেনিয়ার বাটলার শহরে ট্রাম্পের উপর গুলির ঘটনা নিয়ে পুলিশকে বিভিন্ন প্রশ্ন করছিলেন এবং তাদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। উইসকনসিনের বাইরে থেকে আসা পুলিশ বাহিনীর এই গুলির ঘটনার নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন মিলওয়াকির স্থানীয় বাসিন্দারা। রিপাবলিকান দলের সম্মেলনের দ্বিতীয় দিনের এই ঘটনার প্রতিক্রিয়ায় ট্রাম্প মেক আমেরিকা সেফ ওয়ান্স অ্যাগেইন স্লোগানের কথা স্মরণ করিয়ে দিয়ে সবাইকে অপরাধ মোকাবিলার আহ্বান জানান। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা। সন্ধ্যা 6টার মধ্যে হল ছাড়ার নির্দেশ। জাহাঙ্গীরনগর, সাবিপ্রবি সহ দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয় বন্ধ। আজও উত্তপ্ত রাজপথ, বিভিন্ন সড়ক মহাসড়ক অবরোধ কোটা আন্দোলনকারীদের। ছাত্রলীগ ও পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ, পুলিশ টিয়ার শেল নিক্ষেপ। গায়েবানা জানা যায়, বিএনপির সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, নাটক সাজিয়ে বিভ্রান্ত করছে সরকার, বললেন মির্জা ফখরুল। আন্দোলন এখন বিরোধীদের হাতে, দাবি ক্ষমতাসীনদের। এই ছিল দুপুরের সময়ে। বিভাগীয় সময়ের নানা খবর নিয়ে আমাদের সঙ্গে থাকবেন সহকর্মী ছোঁয়া খন্দকার। ধন্যবাদ ইমদাদ। বিভাগীয় সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।